আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পিয়ার পদ্ধতি নিয়ে। পিয়ার পদ্ধতির পক্ষে এবং বিপক্ষে আমার ডান পাশে অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর আছেন, তিনি পিয়ারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমার হাতের বাম পাশে আছেন অ্যাডভোকেট হাসান মাহমুদ, উনি পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা দুই পক্ষের কথাগুলো এখন শুনবো। আমাদের আজকের টকশো নূরজাহান হোটেল টকশোতে আমরা অংশগ্রহণ করছি। নূরজাহান হোটেলটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সমীর আখড়া বাংলার সামনে অবস্থান। তা আমরা এই মুহূর্তে নূরজাহান হোটেল টকশোতে যাচ্ছি। আমার ডান পাশের অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর, আমি তার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনারা কেন পিয়ারের বিপক্ষে অবস্থান নিয়েছেন? আপনার সময় 2 মিনিট। পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের একটি ইতিহাসে নতুন একটি শব্দ সংযোজন করতে যাচ্ছে, পিয়ার সিস্টেম। পিয়ার সিস্টেমটি পৃথিবীর উন্নত দেশগুলোতে, বেশ কয়েকটি দেশগুলোতে চালু আছে। আমাদের এই উন্নত অর্থাৎ তৃতীয় বিশ্বে, থার্ড ওয়ার্ল্ডের খুব কম সংখ্যক দেশে এই পদ্ধতিটা চালু আছে, চালু নেই। আমরা পিয়ার পদ্ধতির বিরুদ্ধে, কারণ হলো আমাদের দীর্ঘ একটা ব্রিটিশ সরকারের আমরা অধীনে ছিলাম। ব্রিটিশ সরকার থেকে মুক্তির জন্য আমরা ওই যে 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ব্রিটিশকে পরাজিত করেছি। আমাদের জুলাই আগস্টের একটি সবারই আকাঙ্ক্ষা ছিল কি, একটি গণতান্ত্রিক সরকার পদ্ধতি পরিচালনা করা, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষার বিস্ফোরিত করা। আমরা ভোটাধিকার প্রয়োগের ঐক্যবদ্ধভাবে এটা চালু করব। আমরা পিয়ার পদ্ধতি হলো যারা সংসদে, এটা স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে না, কারণ প্রত্যেকটা অধিবেশনে এই জটিলতার সৃষ্টি হবে, এটার গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করে না। আর দ্বিতীয় কথা হলো, এটা সংবিধানে আমাদের পুনর্বহালের নাই। এটা আমরা সংসদে আসার পরে সংস্কার করে তারপরে পিয়ার পদ্ধতি চালু করতে হবে। সংবিধানে যেটা নাই, এটা নিয়ে আমরা মাথা ব্যথার কারণ হতে পারে না। আর দ্বিতীয়ত হলো, পিয়ার পদ্ধতি আমাদের জনগণের, আমাদের যে দলগুলো আছে, বিগত দিনে বিএনপি একবার না, দুইবার না, অনেকবারই রুলিং পার্টিতে ছিল। বিএনপির পরীক্ষিত একটি দল, তারা ক্ষমতালোভী দল না। তারা প্রতিবারই যখন রুলিং পার্টিতে ছিল, তখন নির্বাচন ব্যবস্থার মাধ্যমে তারা ক্ষমতা হস্তান্তর করেছে। বিগত দিনে এটা বিএনপির একটা পরীক্ষিত ইতিহাস আছে। আর আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থাকে হরণ করেছিল, এই জন্য আমরা ব্রিটিশের অধীনে ছিলাম এতদিন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি বলেছে, আমাকে ভোট দিতে হবে না, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কিন্তু গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমার হাতকে সহযোগিতা করুন, আমার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার জন্য আমরা আপনার কাছে জানতে চাই, বিএনপি ইতিমধ্যে তাদের 32 দফায় 31 দফায় তারা ঘোষণা দিয়েছে যে অন্যান্য দলকে তারা অন্তর্ভুক্ত করবে। তারাও যদি অন্য দলকে অন্তর্ভুক্ত করে, তাহলে এখন কেন তারা পিয়ার পদ্ধতি নির্বাচনটা পছন্দ করছে না? এখানেও তো সকল দলের একটা অংশগ্রহণ পার্সেন্টেজ অনুযায়ী হবে, এতে আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যাটা হলো, যেমন পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে আমি যে সংসদ সদস্য, এটা কিন্তু আইডেন্টিফাই করা খুব কঠিন হবে। অর্থাৎ জনগণ নির্বাচন প্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে ব্যাপারটাকে খেয়ে ফেলবে। কিরকম, যেমন আমার পছন্দ একজন প্রার্থী করি, কিন্তু আমি কাকে ভোট দিলাম, পিয়ার পদ্ধতিতে এটা আইডেন্টিফাই করা খুব কঠিন হবে। অর্থাৎ দলে যাকে মনোনীত করবে তাকে এমপি বানাবে, কিন্তু জনগণ কাকে চাচ্ছে এটা বোঝা বড় মুশকিল। অর্থাৎ স্থানীয় প্রতিনিধি সে নির্বাচনে এটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয় কথা হল, তারেক রহমান একটা বলছে আমরা জাতীয় সরকার গঠন করবো, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল যদি সংসদে যায়, তারপরে অন্য দল নিয়ে আমরা সংসদে আমরা এই জাতীয় সরকার গঠনের জন্য চেষ্টা করি। তারেক রহমান বলেছে এই কথা, জাতীয় সরকার গঠনের কথা বলেছে। পিয়ার পদ্ধতিতে সবচেয়ে বড় সমস্যা হলো, আমার প্রতিনিধি যাচাই করতে আমরা
ইয়া করবো, সচেষ্ট হতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা যদি প্রতিপক্ষ পিয়ারের পক্ষে যিনি আছেন হাসান মাহমুদ, আমরা তার কথা শুনবো। আসলে আপনারা কি মনে করেন উনি যেগুলো বললেন সেগুলো যুক্তিগুলো আপনি খণ্ডন করবেন? পাশাপাশি আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি হয় তাহলে সামনে আওয়ামী লীগ যদি অন্য কোনো দলের ব্যানারে চলে আসে, জাতীয় পার্টি হতে পারে বা তাদের যে 14 দল তো এখনো নিষিদ্ধ হয় নাই, হয়তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ প্রতীক নিয়ে নির্বাচন যদি নাও করে অন্য কোনো একটা প্রতীক ঘোষণা দিয়ে যদি তারা চলে আসে, তখন তারা যদি পিয়ার পদ্ধতিতে প্রায় 100-র উপরে আসন পায়, সেই ক্ষেত্রে জামাত জামাত এখানে কি আসলে আদৌ কি তারা 10টা বা 20টা সিট কি পিয়ার পদ্ধতিতে পার্সেন্টেজ অনুযায়ী পাওয়ার আছে কিনা সেটা আপনি মনে করেন কিনা? বা এখানে প্রেসিস্ট আমরা প্রতিপক্ষ যে বলছে প্রেসিস্ট ঢোকার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি কতটুকু মনে করেন যে এই সম্ভাবনা? আচ্ছা, আমি বলি, প্রথমে ভাইয়ের কথাটা আমি এটা ঠিক করি। উনি বললেন যে পিয়ার পদ্ধতি সিস্টেমগুলা আমরা ইলেকশনে হওয়ার পরে, পার্লামেন্টে ইলেকশন হওয়ার পর মানে কি, পার্লামেন্টে যাওয়ার পরে আমরা এটা বাস্তবায়ন করবো পিয়ার পদ্ধতি কেমনে কি। আচ্ছা, পার্লামেন্টে ওনারা যাবেন 1991 সনে যখন গণঅভ্যুত্থান হয়, যে গোটা কন্ডিশন ছিল, এই কন্ডিশনগুলো বাস্তবায়ন করার জন্য যারা ওনারা পিপুল ভোটে জয়লাভ করে ওনার পার্লামেন্টের ক্ষমতায় ছিলেন বিএনপির সময় 1991 সালে, তখন ওরা কিন্তু ওই যে কন্ডিশন ওরা কিন্তু বাস্তবায়ন করে নাই। এই যে সিম্পটম, এই যে কন্ডিশন জনগণ ভালোভাবে নেয় নাই। আর আপনি যদি বলেন পিয়ার পদ্ধতি আফটার ইলেকশন, এটা পরে গেল। এখন তো ওই সময় তো পেপার পত্রিকার যুগ ছিল, অনলাইন ভিত্তিক সিস্টেম ছিল না। এখন তো প্রত্যেক ঘরে ঘরে মোবাইল, অনলাইন, টিভি, পিসি সব আছে, ওরা ঘরে বেশি সবকিছু দেখে, দুনিয়া এপার থেকে ওপারে। এই গেল একটা। দুইটা হচ্ছে, আর আপনি যে বললেন জাতীয় সরকার গঠন করবে তারেক রহমান নির্বাচন হওয়ার পর, আপনারা যে পুরোনো পথ নিয়ে গভর্নমেন্ট চালাইবেন 5 বছর, তা জাতীয় সরকার হবে কিভাবে বলেন? জাতীয় সরকার হবে সকল দল মিলে অংশগ্রহণ করতে হবে। কারণ আপনারাই যদি পুরোনো পদ্ধতি যান, এক পাশে জামাত থাকবে আর এক পাশে, কথার কথা আপনার কথার খাতিরে মেনে নিলাম, এক পাশে জামাত আর এক পাশে বিএনপি দল। এই পুরোনো পদ্ধতি 53 বছর ইতিহাস জনগণ দেখে আসছেন। এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে যদি জাতীয় পার্টির উপর ভর করে যদি আওয়ামী লীগ ভোট দিয়ে তারা যদি পিয়ার পদ্ধতিতে অংশগ্রহণ করে তাদের জন্য সুবিধাজনক অবস্থায় মানে পিয়ার পদ্ধতিতে জাতীয় পার্টি 14 দল আওয়ামী লীগ সহ আসতে পারবে কি পারবে না, এই তো যদি কোনো একটা দলের উপর ভর করে চলে আসে, তখন তো তাদের আমি বলি হিসাবটা অনেক বড় একটা অংশ হয়ে যাবে। আমি বলি এই বিষয়ে আমি বলি, এখন বর্তমানে আওয়ামী লীগ যদি মাঠে ঘাটে ময়দানে চলাফেরা করে, পুলিশ কিন্তু ধরে না, পাবলিক যথেষ্ট, পাবলিক কিন্তু গণদোলাই দিয়ে থানায় হস্তান্তর করে নাকি। পিয়ার পদ্ধতিতে যদি কোনো কারণে কৌশলী হোক, অন্য কোনো প্ল্যানে পরিকল্পনার মাধ্যমে যেভাবেই হোক, আওয়ামী লীগ অন্য কারোর মধ্যে ভর করে, যদি এটা এলাকা ভিত্তিক হয়, এলাকা ভিত্তিক, তো ওই এলাকায় জনগণ তো থাকবেই, দেখছে তার কথা তার আচরণ এটা জনগণ ধরে ফেলাইবে, জনগণ ঠিক করবে, এটা আপনার আমার ঠিক করার কোনো দরকার নাই। তখনই ওখানে কি চাচ্ছেন তাহলে জনগণ এখানে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। ভোটের হিসাবে কিন্তু আওয়ামী লীগের ভোট কম না। আপনি কি ওই 30-40% ভোট যাদের আছে তাদেরকে কামিয়ে দিয়ে, তাদেরকে ধমক দিয়ে, তাদেরকে মব জাস্টিসের মাধ্যমে কি আপনি চাচ্ছেন নির্বাচন অংশগ্রহণ? আওয়ামী লীগ বিগত 16 বছর নির্বাচন করছে, এতগুলা দল রাখা, তখন মব জাস্টিস হয় না, এখন মব জাস্টিস হয়েছে। এতগুলা গুম হয়ে গেল, আয়নাগর হয়ে গেল, 2000 ছাত্র জীবন দিয়ে, মানুষ জীবন দিল, বাচ্চা পর্যন্ত জীবন দিয়ে দিল, তখন ওই সময় মব হয় না, এখন মব হয়েছে। আপনারা কি ওই এখন পক্ষে না, মবের পক্ষে, আইনের শাসনের পক্ষে? এখন আমরা এখন আমরা আইনের দিকে আসি, আইনের দিকে আসি, আইনে আপনি যেটা বলতে চাচ্ছেন আইনের দিকে আসে, সেটা হলো আইনের দৃষ্টিকোণ থেকে যে অফেন্স করবে বাধ্যতামূলক তার বিচার হবে নাকি।
আওয়ামী লীগ ক্ষমতা আসবে কি আসবে না এটা বিচারিক কার্যক্রমের উপর ডিপেন্ড করে। আগে বিচার হবে, তারপরে বিবেচনা দেখা যাবে, জনগণ চিন্তা করবে আওয়ামী লীগ আসবে কি আসবে না। আগে বিচার নিশ্চিত করতে হবে। এখন নিষিদ্ধ প্রশ্ন আসতে পারে। আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে যখন আমরা যাই, তখন বিএনপি কি বলে, আমরা জনগণ। আচ্ছা, ওনারা বড় দল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল, বড় ভাই, ওনারা এটা তো বলে না যে নিষিদ্ধের ক্ষেত্রে জনগণ নির্ধারণ করবে, ঠিকই গণভোট দিয়ে দেন, অসুবিধা কি? তা আপনাদের আওয়ামী লীগ নিষিদ্ধ দেয়, নিজের না চাপে আপনি গণভোটের উপর দিতে পারতেন, তাও তো পারেন, সেটা তো করবেন না। তার মানে ওনারা ক্ষমতায় যাবেন বাধ্যতামূলক, যেভাবে হোক ক্ষমতা যেতেই হবে, যা করার থাকবো। আমরা নূরজাহান মুখের দর্শকে আছি, আপনার কাছে আমরা আচ্ছা, আরেকটা 30 সেকেন্ডে একটু জানতে চাচ্ছি, একদম যদি আপনি 30 সেকেন্ডে বলেন, পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, 5টা বা আচ্ছা আমি বলি, পিআর পদ্ধতিতে বেনিফিট, এটা সুবিধাও আছে অসুবিধাও আছে। প্রত্যেকটা স্টেপে নেগেটিভ পজিটিভ আছে, সব সারা পৃথিবীতে। আর পিআর পদ্ধতি নেগেটিভ পজিটিভ আছে। উনি যে ভাই বললো পিআর পদ্ধতি হলে সকাল বিকাল পতন হবে, যদি ফ্যাসিজম স্টেপ যে কার্যক্রম যদি বন্ধ করতে হলে সকাল বিকাল যে পতন হয়, সেটা জনগণের জন্য কল্যাণকর। পিআর পদ্ধতি যে ভোট দেবে, ভোট একদম সুন্দরভাবে কাউন্ট হবে, বিফলে যাবে না, এবং সকল দল মিলে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করবে। এবং সকল দল পার্লামেন্টে থাকার কারণে দেখা গেছে আপনার রাস্তাঘাটে, মাঠে, ময়দানে আপনার এই হবে না, ওই যে আন্দোলন হবে না, যা হবে পার্লামেন্ট হবে, পিঠে হবে পার্লামেন্টে, উপস্থাপন দাবি দেওয়া পার্লামেন্ট হবে সকল দল। আর এককভাবে কোনো ফ্যাসিজম মানে কোনো ডাইরেক্ট কোনো বিল উপস্থাপন করতে পারবে না, সকল দলের অনুমতি লাগবে। সকল দল মনে করেন না এটা জনগণের পক্ষে, জনগণের পক্ষে আসবে, জনগণের বিপক্ষে কোনো রায় আসবে না। এটা ভালো একটা চমৎকার, এটা সারা পৃথিবীতে 91 দেশে পিআর পদ্ধতি চালু আছে। আমি ওনার যে কথাগুলো যদি কোনো প্রশ্ন আপনি করতে চান বা খণ্ডন করতে চান, সেগুলো করবেন। পাশাপাশি আপনার কাছে আমার প্রশ্ন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভয়ঙ্কর রকম অনেক অভিজ্ঞতা হতে পারে বাংলাদেশের জন্য। বাংলাদেশ অনেক অনভিজ্ঞ এই দিকটি, অনেকে আলোচনা করছে যে বাংলাদেশ তো আসলে অভ্যস্ত না এইরকম একটা পদ্ধতি নির্বাচন দেওয়া। আসলে কি বাংলাদেশ অভ্যস্ত? নতুন একটা জিনিস হিসেবে আমরা অভ্যস্ত করতে আসলে অসুবিধাটা কোথায়? আপনাদের অসুবিধার জায়গাগুলো যদি একটু পরিষ্কার করেন। আপনি একটা জিনিস বুঝবেন, বাংলাদেশের জনগণ আসলে কি চাচ্ছে। আপনি বাংলাদেশের জনগণ পারসেপশনটা বুঝতে হবে। শুধু কয়েকটি দল, ছোট ছোট ক্ষুদ্র দল শুধু তারা পিআর চাচ্ছে, কিন্তু জনগণের মুখ থেকে তো এই শব্দটা আসে না। পিআর সম্পর্কে আমি জানার জন্যই বললাম, পিআর পদ্ধতি জনগণের কাছে ছেড়ে দেওয়া, ভোটের জনগণের মাধ্যমে শেষ। দলের মতো সমস্যা নাই। জামাত বলছে যে 22টি দলই তারা পিআরের পক্ষে, তাহলে আসলে কেন আপনারা বিপক্ষে? আমরা বিপক্ষে কারণ হলো আমরা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সুসংগত করার জন্য ইতিমধ্যে পরীক্ষিত একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। এই দলের আপনি রাজনীতিতে যদি বিশ্বাস না থাকে, তাহলে একটি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংগত কখনোই হবে না। আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। বাংলাদেশের রুলিং পার্টি হলো দুইটা, স্বাধীনতার পর থেকে দুইটা পার্টি। আর একটা পার্টি স্বৈরশাসক হিসেবে আসছিল, জাতীয় পার্টি বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ জনগণের কমিটমেন্ট রক্ষা করতে পারে না বিধায় তারা ফল করেছে। বিএনপি সরকার 91 উনি বলেছিল 91 যে কমিটমেন্ট ছিল, কমিটমেন্টে তারা এই স্বয়ংসম্পূর্ণতা আনতে পারে না, এই জন্যই তারা 96 কি করলো, ফল করলো, আসলো আওয়ামী লীগ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নাই। আবার 2001 সালে কি আসলো, বিএনপি আসলো। তার মানে এখানে গণতান্ত্রিক একটা রুলিং হচ্ছিল, অর্থাৎ সুসংগত বজায় ছিল। আপনি পিআর পদ্ধতি চান, আপনি পার্লামেন্টে আপনি রুলিং সিস্টেমের সুসংগত থাকে, তাহলে যে কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট বাস্তবায়ন করতে অসুবিধা কোথায় ছিল? একটি দল 5 বছরের পরিকল্পনার মধ্যে যা থাকে অনেক সময় এটা কেউ করতে পারে, এটা তো ব্যর্থতা। এই জন্যই তো তারা 5 বছর পরে আবার পরিবর্তন আসছে। আপনি এই পরিবর্তনে বিশ্বাসী না কেন? আপনার তো রাজনীতিতে একটা দূরদর্শিতা থাকতে হবে। আপনার রাজনীতি আইডিওলজি যদি ভালো থাকে, এই দেশের জনগণ একটা কথা বলে, একটা কথা বুঝলেন, এই দেশের জনগণ হলো হুজুকে বাঙালি। এই হুজুকে বাঙালির দেশে আপনি একটা নতুন সিস্টেমে আনলেন, আর একটা এলিপাতের একটা হজবরল অবস্থা লেগে গেল। অর্থাৎ একটি দেশে
আমরা দরিদ্র অনুন্নত একটি দেশ। এই দেশে প্রতি বছর যদি নির্বাচন হয়, নির্বাচনের সিস্টেমটা যদি বারবার বিশৃঙ্খলা হয়, তাহলে আমাদের কত লস পর্যায়ে যাবে আপনি চিন্তা করছেন একটা? আপনি 5 বছরের জন্য নির্বাচিত হওয়ার পরেও প্রতিটা দিন আমাদের একটা এই অরাজকতার মধ্যে চলতে হয়। তাহলে পিআর সিস্টেম যদি আসে, তাহলে সংসদ থেকে মারামারি শুরু করে একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে মারামারি প্রতিদিনই লেগে থাকবে। অর্থাৎ এটার সিস্টেমটাই বাংলাদেশের একবারে সম্পূর্ণ ভিন্ন। অনেকেই আলোচনা করছে যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচনটা হয় তাহলে বিএনপি একটা ভয় বা আতঙ্কের সৃষ্টি হচ্ছে, যে এখানে যদি তারা 150টা সিট না পায় তখন অন্যরা হয়তো মিলে সেই সিটগুলো নিয়ে নিলে তারা কোনো ডিসিশনে যেতে পারবে না। আপনারা কি এই আশঙ্কা থেকে আসলে পিআর পদ্ধতি চান না? আপনি ক্ষমতার দিকটা চিন্তা করেন কেন? আমরা একটা বিশাল একটা ফেসিজমের সময়ের মধ্যে ছিলাম। এই ফেসিজম থেকে আমরা উত্তরণের জন্য একটা বিরাট ধরনের আত্মহতি দিতে হয়েছে, রক্ত জড়াতে হয়েছে আমাদের। আপনি শুধু ক্ষমতা দেখতেছেন কেন? আপনি রাষ্ট্র ব্যবস্থার একটা কল্যাণকর একটা দিক চিন্তা করেন। আপনি পিআর পদ্ধতিতে আপনি এইভাবে ব্যবস্থা যদি আবার আনেন, তাহলে পিআর পদ্ধতিতে লাভটা কি হবে? 53 বছর ইতিহাসে দেখে আমরা আসছি। আপনার কাছে আসবো। এই সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম ডাকসু এবং জাকসুতে আপনার ছাত্রদলের ভয়াবহ পরাজয়, মানে এখানে আসলে আপনাদের এই যে পরাজয় হলো, আপনাদের যদি জনসমর্থন থাকতো তাহলে তো এই সিটগুলো অন্ততপক্ষে অধিকাংশ আসনগুলো আপনারা পেতেন। এই যে ভরাডুবির কারণ কি মনে করেন? আপনার সাথে আমি একমত। বিএনপি ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফল করেছে, অর্থাৎ আমার জনপ্রিয়তা নাই দেখে তো ফেল করেছে, অর্থাৎ আমার ভালো কাজ দায় জন্য ছাত্রছাত্রীরা আমাকে প্রত্যাখ্যান করেছে। আমি ওয়েলকাম, আমার নেতা জনাব তারেক রহমান ওয়েলকাম জানাইছি, যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়েছি। আমরা তো এটাই চাচ্ছি, অসুবিধা কি? আপনার তো নির্বাচনে আমরা হ্যাম্পার সৃষ্টি করছি না, আপনাকে বিশ্বাস তো এখানে স্থাপন করতে হবে। তাহলে এই যে জাকসু থেকে যারা নির্বাচন কমিশনার ছিলেন অধিকাংশ শিক্ষকরাই ছিলেন বিএনপির সমর্থনে, এবং তারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তারা বিভিন্ন পদধারী নেতা। তারা এরকম 4 জন নেতা কেন আপনার পদত্যাগ করতে হলো, ফল ঘোষণা করতে দেরি করা হলো? এটা কি আসলে বিএনপি একটা প্রেশার বা চাপ ছিল? না, বিএনপির প্রেশার চাপ ছিল না, এটা প্রশাসনিক ঝামেলা। ওরাই বলতে পারবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগে ওরা এটা যথাযথ উপযুক্ত জবাব দিতে পারবে। এটা সম্পর্কে আমি বলতে যাব না। এখানে সবচেয়ে সত্য কথা হলো নির্বাচন হয়েছে, ফলাফল 2 ঘন্টা পরে দিছে, 3 দিন পরে দিছে, ডাজ নট ম্যাটার। এখানে নির্বাচন হয়েছে, একটি ছাত্র সংগঠন বিজয়ী হয়েছে, এটার জন্য আমরা ওয়েলকাম জানিয়েছি। আমরা আগামী জাতীয় নির্বাচনেও এরকম ধরনের রায় যদি জনগণ দেয়, অর্থাৎ বিএনপিকে যদি প্রত্যাখ্যান করে, ওয়েলকাম। আমরা তো ফেসবুকে দেখছি যে বিভিন্ন পত্রপত্রিকার জরিপ, এখানে 80% জামাতকে চায়, 10% বিএনপি কে চায়, আওয়ামী লীগের হয়তো 15% বা 7%, এক এক জরিপ আসছে। এটা তো কারণে যদি জামাত দল সরকার গঠন করে, আপনারা কি তাদেরকে ওয়েলকাম জানাবেন? অবশ্যই ওয়েলকাম। জনগণ যদি আমাকে না চায়, আমি এটার বিরুদ্ধে যাবে কেন? গণতান্ত্রিক সিস্টেমটা তো আপনি মেনে নিতে হবে, অর্থাৎ রিয়েলিটি মেনে নিতে হবে আপনাকে। আপনার রিয়েলিটি না মানলে তো রাজনীতি করতে পারবেন না। আমি যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারি, আমাকে কেন জনগণের ভোট দিবে? আমি তো সেই নির্বাচনটাই, আমি তো সেই আশাটাই প্রত্যাশাই করতেছি। জনগণ যদি আমাকে চায়, তবেই কেবল আমি সংসদে আসবো, তবেই কেবল আমি শাসন ক্ষমতা অধিষ্ঠ হব। আচ্ছা, আমরা আবারও যদি আপনার কাছে আমি আরেকটা, যেটা পিআর পদ্ধতিতে যেটা সবচেয়ে সংখ্যা, আমরা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে সকলের ঐক্য মধ্যে ফেসিস্ট সরিয়েছি। আমরা এই পিআর পদ্ধতি চালু করলে, আপনি যেটা বলেছিলেন, প্রশ্ন করেছিলেন যে 14 দলের উপরে ভর করে, যদি একটা কোনো দলের উপরে ভর করে ওই ফেসিস্টটা আবার যদি ওই ভোটের মাধ্যমে তারা ফিরে আসে, এটা জাতির জন্য বিপর্যয় হবে। এটা আমরা যদি আপনার কাছে আসি, আপনি জানেন যখন জামাত এককভাবে নির্বাচন করে, গত যেই কয়েকটি নির্বাচন আমরা দেখেছি, সেখানে দেখলাম জামাত যদি এককভাবে নির্বাচন করেছে, সেখানে মাত্র 3টা সিট তারা পেয়েছে। আর যখন বিএনপির সাথে বা অন্যান্য দলের সাথে যখন তারা যুদ্ধ হলো, তখন তারা 18টা আসন পর্যন্ত পেল। আসলে কি আপনাদের একক শক্তি তো আসলে বাংলাদেশে ওই হিসাব করলে আপনারা পান না, ওই ভয় থেকে কি আপনারা পিআর চাচ্ছেন? না, জামাত ইসলামের, যদিও আমি কোনো দলের সাপোর্ট হয়ে কথা বলি না, এটা একটা আলোচনা, জাস্ট কোনো পক্ষ বিপক্ষ না, আগে বলি না। জামাত ইসলামের প্রতীক কি নির্বাচনে? দলের প্রতীক কি? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার
এই যে বিষয়টা, এটা কি বোঝায়? ইনসাফ, সমান, না? তাই জামাত ইসলাম সেটাই কামনা করে, যেটা কল্যাণমূলক জনগণের পক্ষে। কারণ বিগত 53 বছর ইতিহাসে পুরানা পদ্ধতি দিয়ে যে সমস্ত নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের এমপি পার্লামেন্টে যারা হয়েছে, তার প্রত্যেকটা পার্লামেন্ট এমপি তারা প্রত্যেক সংবিধান সংলগ্ন করছেন। কিরকম করছেন? এরা ক্ষমতা আসে থানার ওসি বদলি করাই দেন, ক্ষমতা আসে রাস্তাঘাট ঠিক করে। আচ্ছা, আমি আসছি আপনার ওইখানে না যাই, আমরা যদি একটু সময়, যেহেতু আমাদের স্বল্প, আপনি কি আমি আসছি সারা বাংলাদেশে 300 আসনে আসলে এককভাবে প্রার্থী দেওয়ার, আপনি যদিও বলছেন জামাতের রাজনীতি করেন না, কিন্তু তাহলে আপনি জামাতকে যে সমর্থন করছেন, আপনি কি 10 জন আসন পাবে এরকম নিশ্চিত কোন ব্যক্তি নাম বলতে পারবেন? আমি যতটুকু জানি ভিতর থেকে, দুই একজন জামাত ইসলাম ক্ষমতার জন্য, হ্যাঁ আমি বলি, জামাত ইসলাম ক্ষমতার জন্য চরম পথ অবলম্বন করে না, তারা বলে আসছেন, তারা পূর্বপুরুষরা বলে আসছেন। তারা জনগণ যদি চায় যে জামাত ইসলাম পার্লামেন্টের ক্ষমতা অংশগ্রহণ করুন, আসবেন। আর জনগণ চায় না, ডিনাই করবেন। 5 জন 2 জন, কোনো সমস্যা না জামাত ইসলাম, আমি যেটা জানি। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, ফেসবুকের জরিপ জামাত অনেক ভালো অবস্থা, এই জরিপের উপর কি আপনাদের এটা আংশিক জরিপ, এটা আংশিক জরিপ সারা বাংলাদেশ থেকে, এটা চূড়ান্ত না। বাস্তবতায় যখন বাস্তবতা হবে নির্বাচন 5% ভোট আমরা দেখি না, হয়তো আমরা অতীত ইতিহাস 2 থেকে 3% হয়তো ভোট এই বাংলাদেশে আছে। এই পার্সেন্টে কি এত বড় দল বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা কি? তবে আমি বলি, এখন বিষয়টা হইলো অবস্থান না নেওয়া না নেওয়া, এটা জনগণের উপর অবস্থান করে। এটা যদি জনগণ মনে করে যে জামাত ইসলাম ক্ষমতা আসুন, আসবে। এটা পার্সেন্টেজ অনুযায়ী যেটা দেখছেন, এটা তো আংশিক, চূড়ান্ত না। এটা এমন না যে নির্বাচন হয়ে গেছে, আসলে না। এটা মানুষ চায়, মাঠ পর্যায়ে গ্রাউন্ড লেভেলে জনগণ চাচ্ছে যে 53 বছর ইতিহাসে আওয়ামী লীগ দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, বিএনপি দেখলাম, এখন জামাত ইসলামকে একটু দিয়ে দেখে টেস্ট করে দেখে। আমরা আমাদের হাতে সময় নাই, আমরা নূরজাহান হোটেল টকশোতে আছি। আমরা এই মুহূর্তে উভয় পক্ষের কাছে আমরা 30 সেকেন্ড আপনাদেরকে লাস্ট কমেন্ট করার জন্য দিব। আমরা আপনার কমেন্টটা যদি 30 সেকেন্ডে আপনি শেষ করেন। আমরা আগামী নির্বাচনটা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমরা একটি গণতান্ত্রিক দ্বারা সুসংহত করার জন্য আমাদের প্রত্যাশা থাকবে। আমরা আগামী নির্বাচন সবার ঐক্যবদ্ধভাবে যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি এখানে বিদায় নিলাম। আমার জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান? জনগণের উদ্দেশ্য হইলো, জনগণের উদ্দেশ্যে বলা আমার কিছু বলার নাই, কারণ জনগণকে নমিনেট করার মতো ক্ষমতা আমার এখতিয়ার নাই। আমি দলের প্রধানও না, দলের পার্টির এক অন্যতম ব্যক্তিও না। জনগণের কাছে একটাই আশা থাকবে, আমরা জনগণের কাছাকাছি ছিলাম, যেভাবে মিলিত ছিলাম, মিলিত থাকতে চাই, একসাথে ডাইল ভাত খাইতে চাই, একসাথে চলাফেরা করতে চাই, যাতে ক্ষমতা আসলে যত দেশ পালায় যাইতে না হয় সেই ব্যবস্থা আমরা করতে চাই। থ্যাংক ইউ।